গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 28 ডিসেম্বর 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিস্টিক এগুলো। দেখো, আজকে যেহেতু শনিবার, আজকে আমাদের কিন্তু 9টার ক্লাস, 9:30-এর ক্লাস অফ থাকছে। স্ট্যাটিক জিকে বাউন্সারটা তোমাদের হবে 10:30-এ, আর 7টার ক্লাস ডাব্লিউবিপি জিকে ম্যারাথন হবে আজকে। তো টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করা থাকবে, তোমরা ইউটিউব থেকে নোটিফিকেশান না পেলেও নির্দিষ্ট সময় ক্লাসে সবাই জয়েন করে নিও। আর ক্রিসমাস অফার যারা যারা জানো না, নতুন একবার বলে দিই, 25শে ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি পর্যন্ত তোমাদের 15% একটা ডিসকাউন্ট কোড রয়েছে, CRIS15। এই কুপন কোডটা ইউজ করে তোমরা এই যে ব্যাচগুলো রয়েছে প্রত্যেকটা ব্যাচেই কিন্তু 15% করে ডিসকাউন্ট পাবে। অর্থাৎ বর্তমানে তোমরা 25 থেকে 2রা জানুয়ারি পর্যন্ত যদি এই ব্যাচগুলোতে জয়েন করতে পারো, তাহলে এই প্রাইসেই, অনলি এই প্রাইসেই তোমরা কিন্তু এই ব্যাচগুলোতে জয়েন করতে পারবে। এই রিলেটেড আরও কিছু জিজ্ঞাসা করার থাকলে বা কোনো হেল্প দরকার হলে তোমরা 9593430522 এই নাম্বারে সবাই হোয়াটসঅ্যাপ করে নিও। দেখো, প্রথম প্রশ্ন আজকে আমাদের, সম্প্রতি প্রয়াত মনমোহন সিং ভারতের কততম প্রধানমন্ত্রী ছিলেন? আজকেও আমি ইংরাজি ল্যাঙ্গুয়েজটা তোমাদেরকে এখানে দিতে পারিনি, তার জন্য ভেরি সরি। আশা করি নেক্সট দিন থেকে তোমাদেরকে এটা দিয়ে দিতে পারবো। তো প্রয়াত মনমোহন সিং সম্প্রতি প্রয়াত হয়েছেন, আমরা দেখেছি। ইনি আমাদের ভারতের 13তম প্রধানমন্ত্রী ছিলেন। দেখো, মনমোহন সিং সম্পর্কে অনেক কিছু তথ্য আজকে আমরা জানবো। মনমোহন সিং ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ এবং আমলা। মনমোহন সিং 8 এবং 2014 পরপর, 4 এবং 2014 পরপর দুটো মেয়াদে প্রধানমন্ত্রী হয়েছেন। 1991 থেকে 1996 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পিভি নরসিম্হা রাওয়ের মন্ত্রিসভায় ইনি অর্থমন্ত্রী ছিলেন। 22তম অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ইনি প্রথম শিখ ধর্মাবলম্বী প্রধানমন্ত্রী ছিলেন। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। জওহরলাল নেহেরু, নরেন্দ্র মোদী এবং ইন্দিরা গান্ধীর পরে চতুর্থ দীর্ঘতম প্রধানমন্ত্রী ছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সদস্য ছিলেন। জওহরলাল নেহেরুর পর তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি পূর্ণ 5 বছরের মেয়াদ শেষ করে পুনরায় নির্বাচিত হয়েছেন। আরবিআই এর একমাত্র গভর্নর যিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি হচ্ছেন মনমোহন সিং। 1982 থেকে 1985 সাল পর্যন্ত ইনি আরবিআই এর গভর্নর ছিলেন। 1985 থেকে 1987 সময়কালে পরিকল্পনা কমিশনের সহসচিব ছিলেন। ইনি সিয়াচেন হিমবাহ পরিদর্শনকারী প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। এনার উল্লেখযোগ্য কাজ হচ্ছে চেঞ্জিং ইন্ডিয়া, দ্য কোয়েস্ট ফর ইকুইটি ইন ডেভেলপমেন্ট। 2017-তে শান্তির জন্য তিনি ইন্দিরা গান্ধী পুরস্কার পেয়েছিলেন। ইন্ডিয়াজ এক্সপোর্ট ট্রেন্ডস অ্যান্ড প্রসপেক্ট ফর সেলফ সুস্টাইনেড গ্রোথ। অ্যাকচুয়ালি এটা বইটা যেটা, এটার লেখক হচ্ছেন মনমোহন সিং, এটা ইনি লিখেছিলেন। এটা জিডিতে তোমাদের এসেছিল। 1932 সালের 26শে সেপ্টেম্বর তার জন্ম বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চাকুয়াল জেলার গ্রাম গাহোয়ে। 1952-তে চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে স্নাতক এবং পরে 1954 সালে স্নাতকোত্তর পড়াশোনা শেষ করেছেন তিনি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে 1957 সালে অর্থনীতিতে স্নাতক হন। 1962 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাফিল্ড কলেজ থেকে ডিফিল করেন। 1972 সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হন। 1976-এ কেন্দ্রীয় সরকারের অর্থ সচিব হন। 1980 থেকে টানা 2 বছর ছিলেন যোজনা কমিশনে। 1987-তে অর্থনীতি বিষয়ক স্বাধীন সংস্থা সাউথ কমিশনের মহাসচিব ছিলেন। 1991 সালে মার্চে ইউজিসির চেয়ারম্যান ছিলেন। ইউনিভার্সিটি অফ অ্যালবার্টার তরফে সাম্মানিক ডক্টর অফ ল 2006 সালে জুন মাসে, অক্সফোর্ড ইউনিভার্সিটির তরফে প্রাপ্ত সাম্মানিক ডক্টর অফ সিভিল ল কেমব্রিজ ইউনিভার্সিটির এই সম্মানটা তাকে জানিয়েছিল। সেন্ট জনস ইউনিভার্সিটির তরফে তার নামে একটা পিএইচডি স্কলারশিপ চালু করা হয়েছিল, যার নাম ডক্টর মনমোহন সিং স্কলারশিপ। 2019 সালে মনমোহন সিংয়ের জীবনের ওপর ভিত্তি করে বলিউড ফিল্ম হয়েছিল দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। বিজয় গুট্টে পরিচালিত এবং টাইটেলের ভূমিকায় অনুপম খেরের সাথে মায়াং তেওয়ারি লিখেছিলেন। চলচ্চিত্রটা 2014 সালে সঞ্জয় বড়ুর একই নামের স্মৃতিকথার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। সম্প্রতি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল দলিত ছাত্রদের জন্য ডক্টর আম্বেদকর বৃত্তি চালু করেছে? এটা চালু করেছে দিল্লি।
দিল্লি সরকার দিল্লির দলিত শিক্ষার্থীদের জন্য নতুন বৃত্তি কর্মসূচি চালু করেছেন। ডক্টর আম্বেদকর সম্মান স্কলারশিপ নামে এই স্কিমটা বিদেশে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক দলিত ছাত্রদের জন্য সমস্ত খরচ বহন করবে। দিল্লির আম্বেদকর স্কলারশিপের জন্য যোগ্য কে? দিল্লি ভিত্তিক দলিত ছাত্ররা যারা বিদেশের মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোতে গৃহীত হয় তারা এই বৃত্তির জন্য আবেদন করার যোগ্য। সরকারি কর্মচারীদের সন্তানরাও এই কর্মসূচির আওতাভুক্ত। দিল্লি গঠিত হয় 12ই ডিসেম্বর 1911-তে। কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয় 1956-য়। রাজধানী দিল্লি। আন্তর্জাতিক সীমানা নেই। রাজ্যের সীমানা দুটোর সাথে আছে, হরিয়ানা, উত্তরপ্রদেশ। টোটাল 11টা জেলা। সরকারি ভাষা হিন্দি। বিধানসভা 70টা আসন, রাজ্যসভা 3টে আসন, লোকসভার 7টা আসন। হাইকোর্ট হচ্ছে তোমার দিল্লি হাইকোর্ট দিল্লির। প্রথম লেফটেন্যান্ট গভর্নর আদিত্যনাথ ঝা, বর্তমান লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা। প্রথম মুখ্যমন্ত্রী ব্রহ্মপ্রকাশ, বর্তমান মুখ্যমন্ত্রী আতিশি মার্লেনা। তারপরে অর্থ মন্ত্রণালয়ের নতুন রাজস্ব সচিব হিসাবে সঞ্জয় মালহোত্রার স্থলাভিষিক্ত হিসাবে কে নিযুক্ত হয়েছেন, মানে কে স্থলাভিষিক্ত হয়েছেন সঞ্জয় মালহোত্রার জায়গায়? অরুণীশ চাওলা হয়েছেন এখন অর্থ মন্ত্রণালয়ের নতুন রাজস্ব সচিব হিসাবে। এই অরুণীশ চাওলা বিহার ক্যাডারের 1992 ব্যাচের একজন IAS কর্মকর্তা। অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগে নতুন রাজস্ব সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন। এর আগে ফার্মাসিউটিক্যাল সচিব হিসেবে কর্মরত ছিলেন, আর তার আগে এই পদে নিযুক্ত ছিলেন সঞ্জয় মালহোত্রা, যিনি সম্প্রতি আমাদের RBI এর গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন, আমরা দেখেছি। তারপরে 2025 সালের প্রজাতন্ত্র দিবস উদযাপনের ট্যাবুলেক্সের থিম কি? দেখো, এটার থিম হচ্ছে স্বর্ণিম ভারত বিরাসত और বিকাশ। প্রথম ভারতীয় প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি 1950। কতগুলি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল 2025 সালের প্রজাতন্ত্র দিবস উদযাপনে তাদের ট্যাবুলেক্স প্রদর্শন করবে? টোটাল 15টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল: অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড়, বিহার, দাদরা নগর হাভেলি, দমন দিউ, গোয়া, গুজরাট, ঝাড়খণ্ড, হরিয়ানা, কর্ণাটক, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ আর পশ্চিমবঙ্গ। ভারত সরকারের কোন মন্ত্রক প্রজাতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবস উদযাপনের আয়োজন করে? কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। নেক্সট, মধ্যপ্রদেশ রাজ্যের কোথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন বেতোয়া আন্তঃসংযোগ নদী প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে? এটা খাজুরাহোতে করেছে। 25শে ডিসেম্বর 2024-এ মধ্যপ্রদেশের খাজুরাহোতে আয়োজিত একটা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন বেতোয়া জাতীয় নদী সংযোগ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এছাড়া ওমকারেশ্বর ভাসমান সৌর প্রকল্পেরও উদ্বোধন করেছেন। ভারতের 10ম প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 100তম জন্মবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরণে প্রধানমন্ত্রী একটা ডাক টিকিট আর মুদ্রাও প্রকাশ করেছেন। 2014 সাল থেকে কেন্দ্রীয় সরকার 25শে ডিসেম্বরকে সুশাসন দিবস হিসাবে পালন করে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অধীনে জাতীয় জল উন্নয়ন সংস্থা এই প্রকল্পটা বাস্তবায়ন করেছে। এই প্রকল্পের মোট ব্যয় 44,605 কোটি টাকা। প্রকল্পের খরচ কেন্দ্র আর রাজ্যগুলো 90:10 অনুপাতে ভাগ করবে। এটা কেন্দ্রীয় সরকার 39,317 কোটি টাকা দেবে, যার মধ্যে 36,290 কোটি টাকা অনুদান আকারে আর 3,027 কোটি টাকা ঋণ হিসাবে। বাকি টাকা দেবে 2 রাজ্য। কেন বেতোয়া নদী আন্তঃসংযোগ প্রকল্পে মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশ রাজ্য সরকার অংশ নিচ্ছে। আর দাউধন বাঁধ কেন নদীর উপর নির্মিত। মনে রাখবে, যেহেতু নিউজে আছে এখান থেকে কিন্তু চলে আসতে পারে। ওমকারেশ্বর ভাসমান সৌর প্রকল্পের সম্পর্কে একটু দেখে নাও। 90 মেগাওয়াট ওমকারেশ্বর ভাসমান সৌর প্রকল্পটা 2024 সালের আগস্টে SJVN লিমিটেড দ্বারা চালু করা হয়েছিল। এটা আনুষ্ঠানিকভাবে 25শে ডিসেম্বর 2024-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা উদ্বোধন করা হয়েছিল। ওমকারেশ্বর ভাসমান সৌর প্রকল্পটা নর্মদা নদীর উপর নির্মিত, আর এটা মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলাতে রয়েছে। ওমকারেশ্বর ভাসমান সৌর প্রকল্পটা ভারতের বৃহত্তম ভাসমান সৌর উদ্যান। ওমকারেশ্বর ফ্লোটিং সোলার পার্কে রয়েছে। তারপরে কোন কোম্পানির সাথে প্রতিরক্ষা মন্ত্রণালয় K9 ব্রজটি কামান কেনার জন্য একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? লারসেন অ্যান্ড টার্বো। প্রতিরক্ষা মন্ত্রণালয় 7,628 কোটি টাকার K9 ব্রজটি কামান কেনার জন্য লারসেন অ্যান্ড টার্বোর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
ভারতীয় সেনাবাহিনীর আর্টিলারির আধুনিকীকরণ আর কার্যকরী প্রস্তুতি বাড়ানোর জন্য এই চুক্তি স্বাক্ষর করা হয়েছে। দেশীয় প্রযুক্তিতে এই ট্যাঙ্কটা তৈরি হয়েছে গুজরাটের লার্সেন অ্যান্ড টার্বোতে, মানে এই কোম্পানি তৈরি করেছে। আর এই ট্যাঙ্কে সেলফ প্রপেলড হোভারক্রাফট গানও বলা হয়। সর্বাধিক 38 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে এটা আঘাত হানতে সক্ষম। ট্যাঙ্কের ওজন 47 টন, উচ্চতা প্রায় 9 ফুট আর দৈর্ঘ্য প্রায় 40 ফুট। নেক্সট, ভোপালে অনুষ্ঠিত জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে স্বর্ণপদক কে জিতেছেন? সাহু তুষার মানে জিতেছেন। রেলওয়ের সাহু তুষার মানে ভোপালে অনুষ্ঠিত জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে স্বর্ণপদকটা জিতেছেন, যা তার প্রথম সিনিয়র জাতীয় খেতাব। তেলেঙ্গানার ধনুষ শ্রীকান্ত রৌপ্য পদক পেয়েছেন। রাজস্থানের যশবর্ধন ব্রোঞ্জ পদক পেয়েছেন। তারপরে মাইয়া সান্ধু কোন দেশের নতুন রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন? মলদোভা প্রজাতন্ত্রের নতুন রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন ইনি। মলদোভা একটা পূর্ব ইউরোপীয় দেশ। রাজধানী চিসিনাও। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রোমানিয়ান। মুদ্রা মোল্ডোভান নিউ। আর ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের 105তম সদস্য হিসেবে যোগদান করেছে মলদোভা। 2024 নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স ভারত কোন স্থান অর্জন করেছে? নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্সে ভারত 49তম অবস্থানে রয়েছে। দেখো এখানে 1 নম্বরে রয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটা পাবলিশ করে দ্য পটুল্যান্ডস ইনস্টিটিউট ইন ওয়াশিংটন ডিসি। সেকেন্ড সিঙ্গাপুর, থার্ড ফিনল্যান্ড, ফার্স্ট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তারপরে কে মরণোত্তর ডক্টর বিশাখা ত্রিপাঠী জিকে মানবতার প্রতি তার অসাধারণ সেবার জন্য আজীবন সম্মাননা পুরস্কার দিয়ে সম্মানিত করেছেন? মানে ডক্টর বিশাখা ত্রিপাঠী জিকে এশিয়া প্যাসিফিক ভাস্কুলার সোসাইটি তার অসাধারণ সেবার জন্য আজীবন সম্মাননা পুরস্কার দিয়ে সম্মানিত করেছেন। ওকে, এপিভিএস এর প্রেসিডেন্ট অধ্যাপক হচ্ছেন ডক্টর এন খান্না, যিনি পুরস্কারটা দিয়েছেন। আর বিশাখা ত্রিপাঠী ইনি একজন ভারতীয় আধ্যাত্মিক নেতা ছিলেন, যিনি জগৎগুরু কৃপালু পরিষদের সভাপতি এবং জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজের জ্যেষ্ঠ কন্যা ছিলেন। ইনি মেয়েদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জনহিতৈষী ক্ষেত্রে তার কাজের জন্য বেশ কতগুলো পুরস্কার পেয়েছেন। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। ভারতের কোন রাজ্যে বোনালু উৎসব পালিত হয়? এর উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ। আর অমৃতসরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? এর উত্তর হয়ে যাবে 1809। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোন কমিটি বা কমিশন মৌলিক কর্তব্যের সুপারিশ করেছিল? আর হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। দেখো 27 নভেম্বর 2024 আমাদের প্রশ্ন কি ছিল? ভারতের রাষ্ট্রপতি জাতীয় মানবাধিকার কমিশনের নবম চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করেছে? বিচারপতি ভি রামাসুব্রান্নাম। পরিবেশ, বন আর জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব দেরাদুনের বন গবেষণা ইনস্টিটিউটে ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 2023 প্রকাশ করেছেন। প্রথম ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট কবে প্রকাশিত হয়? 1987-তে। 2024 এশিয়ান যুব ও জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? কাতারে। আরিফ মোহাম্মদ খান 2024 সালের ডিসেম্বরে কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন? বিহার। রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার 2024 সালের ডিসেম্বরে কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন? কেরালা। জম্মু ও কাশ্মীর ব্যাংকের নতুন এমডি আর সিইও পদে কে নিযুক্ত হয়েছেন? অমিতাভ চ্যাটার্জি। আইসাকে ভ্যালু একে কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন? টোঙ্গা। 86তম সিনিয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2024-এর পুরুষদের একক শিরোপা কে জিতেছে? এম রঘু। 86তম সিনিয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2024-এর মহিলাদের একক শিরোপা কে জিতেছে?
দেবিকা সিহাগ। কে রাষ্ট্রপর্ব ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপ লঞ্চ করেছেন? রাজেশ সিং। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।